বাইরে রাতটা শান্ত হলেও শহরের এক পরিত্যক্ত কোল্ড স্টোরেজের আন্ডারগ্রাউন্ড বেজমেন্টে বাতাসের আর্দ্রতা জমাট বেঁধে আছে। ভেতরে এসি চলছে হিমাঙ্কের নিচে, কিন্তু সেখানে উপস্থিত মানুষগুলোর কপালে বিন্দু বিন্দু ঘাম। ঘরের মাঝখানে 5টি লোহার শিকল ওপর থেকে ঝুলে আছে, আর সেই শিকলে হাত পা বাঁধা অবস্থায় ঝুলছে 5টি জীবন্ত দেহ। তাদের প্রত্যেকের ঠোঁটে কালচে টেপ লাগানো। চোখ জোড়া আতঙ্কে কোঠর থেকে বেরিয়ে আসতে চাইছে। ঠিক পেছনের ঘরের এক কোণায় একটা জরাজীর্ণ কাঠের চেয়ারে জ্ঞান হারিয়ে মুখ থুবড়ে পড়ে আছে জেসিকা। আরভান তার গায়ের ব্লেজারটা খুলে এক পাশে ছুঁড়ে ফেলল। সাদা শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গুটিয়ে সে টেবিলে সাজানো ধারালো অস্ত্রগুলোর ওপর হাত বোলাচ্ছে। কখনো লেজার কাটার, কখনো সার্জিক্যাল স্কালপের থেকে শুরু করে ছোট কোরাল। সে এক একটি অস্ত্রের ধার পরিষ্কার করছে, আর কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ পড়ছে। আরভান চৌধুরী, তার শান্ত দু চোখের আজ নরকের লেলিহান শিখা জ্বলছে। শান্ত স্বভাবের আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর সাইকোপ্যাথ আজ জাগ্রত। ফারহান, এইদিকে আয়। আরভানের শীতল কণ্ঠস্বর পুরো বেসমেন্টে প্রতিধ্বনিত হলো। ফারহান হাই তুলতে তুলতে এগিয়ে এলো। সে নিজেও এই পরিবেশে বেশ অস্বস্তি বোধ করছে। সে আরভানের পাশে দাঁড়িয়ে করুণ স্বরে বলল, এভি, অনেক রাত হয়েছে, এবার শেষ করবি? আরভান একটা ধারালো স্কাল্পের তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, হারামজাদা, এগুলোতে ধার নেই কেন? আমি কি এগুলো দিয়ে সবজি কাটবো? তুই জানিস আমি নিখুঁত কাজ পছন্দ করি। ফারহান ঢোক গিলে বলল, ব্রো, তুই কি সত্যি এটা করতে চাস? এদের মেরে তোর কি লাভ হবে? এর চেয়ে কোনো গহীন জঙ্গলে ফেলে দিয়ে আয়। বন্য পশুরাই কাজ সেরে দেবে, পুলিশও কোনো ঝামেলা করতে পারবে না। আরভান স্কাল্পেরটা আঙ্গুলের ডগায় ঘুরিয়ে এক পৈশাচিক হাসি হাসল। ছেড়ে দেব? ফারহান, তুই জানিস না আয়াত আমার কাছে কি। ও আমার এই অন্ধকার জীবনে একমাত্র আলো হয়ে এসেছে। ও এমন একজন নারী যার চোখে আমি প্রথমবার নিজের জন্য সত্যিকারের মায়া দেখেছি, অকৃত্রিম ভালোবাসা দেখেছি। একটা মেয়ে যখন কোনো পুরুষকে না দেখেও তার ওপর এতটা অটল ভরসা রাখে, তখন সেই ভরসা ভাঙার চেষ্টা যারা করে তাদের মাসুল কতটা ভয়ঙ্কর বা ভয়াবহ হতে পারে তার কোনো ধারণা আছে? আরভান থামল না। স্কাল্পের ডগা দিয়ে টেবিলের কাঠের আঁচড় কাটতে কাটতে বলতে লাগলো, ও চেয়েছিল একটা সুন্দর জীবন, আমি ওকে সেই জীবনটাই দেব। ওর চারপাশটা ফুলে ফুলে ভরিয়ে দেব। কিন্তু সেই ফুল বাগানের গায়ে যারা ধুলো ছিটাতে আসবে, তাদের অস্তিত্ব আমি এই পৃথিবী থেকে এমনভাবে মুছে দেব যেন তারা কোনোদিন জন্মই নেয়নি। আর তারপর আমি। আরভান থামল, বাকিটা আর বলল না। কালো পোশাকে থাকা তার দুই ব্যক্তিগত দেহরক্ষীকে ইশারা করলো। তারা গিয়ে ওই 5জন লোকের মুখ থেকে টেপ খুলে দিল। মুখ খুলতেই বেসমেন্টের দেওয়াল কাঁপিয়ে তারা আর্তনাদ করে উঠল, স্যার, প্লিজ মাফ করে দিন, আমরা কিছুই করিনি, আমাদেরকে মারবেন না। আরভান ধীর পায়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতের স্কাল্পটা মৃদু আলোয় ঝিলিক দিয়ে উঠল। সে একজনের চিবুক স্কাল্পের আগা দিয়ে উঁচু করে ধরে শীতল গলায় বলল, আয়াতের পেছনে কে পাঠিয়েছিল তোদের? সত্যি করে বললে যন্ত্রণাহীন মৃত্যু পাবি, আর মিথ্যা বললে জীবন্ত নরক এখানেই দেখবি। লোকগুলো কাঁপতে কাঁপতে বলল, আমরা জানি না স্যার, ফোনে শুধু একজন মধ্যবয়স্ক পুরুষের গলা শুনেছিলাম। আর এই জেসিকা ম্যাডাম আমাদেরকে টাকা আর ওই মেয়ের ছবি দিয়েছিলেন। আমাদের বলা হয়েছিল মেয়েটাকে ভয় দেখিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে যেতে, সেখানে একজন পুরুষ থাকবে। আমাদের কাজ ছিল কেবলই তাকে পৌঁছে দেওয়া। আরভান বাঁকা হাসল। শাহরিয়ার? রিয়েলি? ফারহান, শাহরিয়ার কোথায় এখন? ফারহান মোবাইলটা চেক করে বলল,
তোর বাবার সিকিউরিটি জোনে ঘাপটি মেরে বসে আছে, ভয়ঙ্কর ভীতু শালায়, ওখান থেকে বেরই হচ্ছে না। আরভানের এক দেহরক্ষী পাশ থেকে বলে উঠল, স্যার, এদেরকে কি করব? লোকগুলো আবারও ডুকরে কেঁদে উঠল, স্যার, আমাদেরকে ছেড়ে দিন, আমাদের পরিবার আছে। আরভানের ঠোঁটের কোণে নৃশংস হাসি নিয়ে লোকগুলোর দিকে তাকালো, বলল, লিসেন কেয়ারফুলি, আমি একটা মশাও নিজের হাতে মারি না, ওটা বড্ড সস্তা কাজ। কিন্তু তার জন্য আমার হাতে রক্ত লেগে থাকলে আমার আপত্তি নেই। সে শুধু আমার স্ত্রী নয়, সে আমার সীমা। এটা অতিক্রম করো আর প্রার্থনা করো যেন তুমি খুব শীঘ্রই মারা যাও, কারণ আমি করুণা দেখাবো না। আরভানের এমন রুদ্র রূপে ফারহান পাথর হয়ে গেল। এই আরভান তার পরিচিত নয়। সে জানতো আরভান ধূর্ত ব্যবসায়ী, সে মানুষকে ম্যানুপুলেট করতে ওস্তাদ, কিন্তু নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে জল্লাদের মতো বিচার করবে, তা ফারহানের কল্পনারও বাইরে ছিল। আরভান পসেসিভনেস যে এত গভীর তা আর ভয়ঙ্কর হতে পারে, তা আজ সে হাড়ে মাংসে টের পাচ্ছে। আরভান এবার জেসিকার সামনে গিয়ে এক জগ হিমাঙ্ক শীতল পানি ওর মুখের সজোরে ছুঁড়ে মারল। জেসিকা আঁতকে উঠে চোখ মেলল, নিজের হাত পা বাঁধা অবস্থায় আর চারপাশের বীভৎস রক্তারক্তি পরিবেশ দেখে তার কলিজা শুকিয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু প্রচন্ড আতঙ্কে গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। কোনো মতে তোতলামি করে বলল, আমাকে এখানে কেন আনা হয়েছে এভি? এসব কি? তুমি আমায় কেন বেঁধে রেখেছো? প্লিজ ছেড়ে দাও। আরভান জেসিকার চিবুকটা তার হাতের ধারালো স্কাল্পের নিচে আলতো করে স্পর্শ করলো। ওর চোখে এখন হিমাঙ্কের শীতলতা। বলেছিলাম না বেবি, খুব শীঘ্রই তোমাকে অনেক ভালোবাসা দেব। আজ দেখবে আমার ভালোবাসা কতটা ভয়ঙ্কর আর কতটা সুন্দর। আর আমি আজ দেখবো তোমাকে, তোমার সহ্য ক্ষমতা ঠিক কতটুকু। জেসিকা কাঁপতে কাঁপতে বলল, এভি, তুমি এটা করতে পারো না। তুমি একজন সার্টিসফিকেটেড জেন্টলম্যান, আর এই নোংরামি তোমার সাজে না। ফাক ইওর জেন্টলম্যানশিপ। তোমরা সবাই আমাকে বড্ড ভদ্র ভেবেছ, এটাই তোমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আমি শুধু শান্ত থাকি কারণ আমার হিংস্র হওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আমার স্ত্রীর গায়ে হাত, দ্যাটস দ্য অনলি রিজন। ও আমার পার্সোনালি বেবি। আমার বউয়ের চোখের এক ফোঁটা জলের দাম তোদের সবার রক্ত দিয়েও শোধ হবে না। শিকলে ঝুলতে থাকা লোকগুলোর একজন ডুকরে কেঁদে উঠল, স্যার, ওই ম্যাডামকে শুধু ভয় দেখাতে বলা হয়েছিল আমাদের। আমরা তাকে আঘাত করতে চাইনি। আমরা তাকে আঘাত করতে চাইনি স্যার। আমরা অসহায় স্যার, পরিবারের জন্য টাকার লোভে এই সব করেছি। এবারের মতো মাফ করে দিন। আমরা এই অন্ধকার পথ ছেড়ে দেব। আরভান লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। তোদের ইন্ট্রোডাকশন ছিল শুধু ভয় দেখানো, গুড। আমিও তোদের শুধু একটু ভয় দেখাবো আর সামান্য অক্ষম করে দেব, যাতে করে ভবিষ্যতে কোনো মেয়ের দিকে টাকার লালসায় তাকাতে না পারিস। তোদের পরিবারের দায়িত্ব আমি নিলাম, তারা রাজার হালে থাকবে। শুধু তোদের এই সুন্দর পা দুটো আমার চাই, কারণ এই পা দিয়ে তোমরা আমার আয়াতের পেছনে ধাওয়া করেছিলে। ফারহান চোখটা বড় বড় করে বলল, আরভান, এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? আরভান কোনো কথা বলল না। সে নিজের হাতে একটি ছোট্ট ধারালো কুড়াল তুলে নিল। বেসমেন্টের দেওয়ালে বড় স্ক্রিনে সিসিটিভি ফুটেজটা আবারও প্লে করলো। সেখানে দেখা যাচ্ছে আয়াত প্রাণ ভয়ে দৌড়াচ্ছে, আর এই লোকগুলো পৈশাচিক উল্লাসে তার পিছু নিয়েছে। আরভানের রক্ত মাথায় চড়ে গেল। পৈশাচিক এক উন্মাদনায় সে কুড়াল দিয়ে এক এক করে সবার পায়ের গোড়ালি শরীর থেকে আলাদা করতে শুরু করলো। বীভৎস আর্তনাদে পুরো বেসমেন্ট নরকপুরীতে পরিণত হলো। ফারহান চোখটা বন্ধ করে কাঁপছে। সে ভাবতেও পারেনি আরভান এতটা নৃশংস হতে পারে। এই দৃশ্য দেখে জেসিকা গগন বিদারী চিৎকার করে আবারও জ্ঞান হারালো।
আরভান কোনো কথা না বলেই এক একজনের সামনে গিয়ে দাঁড়ালো। তাদের আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হলেও আরভানের পাথুরে চোখে কোনো করুণা নেই। সে শান্ত গলায় বলল, তোমরা আমার বইয়ের চিৎকার শুনতে চেয়েছিলে না? আজ আমি তোমাদের হাহাকার শোনাবো। অদ্ভুত না? আমার মস্তিষ্কটায় কেমন ড্যামেজ করে দিয়েছে ওই মেয়েটা। ওর সামনে গেলে আমি মানুষ হয়ে যাই, আর ওর পেছনে কেউ লাগলে আমি সাক্ষাৎ জানোয়ার হয়ে যাই। রক্তে ফিনকি আরভানের শ্বেত শুভ্র শার্টে লেগে গেল। সে নিজের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে বিড়বিড় করল, "ফাক ইউ ম্যান! শুধু এই একটা মেয়ের জন্য আমাকে পিস বাই পিস মানুষ কাটতে হবে? কি এক সর্বনাশা নেশায় ফেললে আমায় আয়াত!" রক্তাক্ত হাতে আরভান এবার জেসিকার সামনে গিয়ে দাঁড়ালো, আবারও তার মুখে পানি দিয়ে জ্ঞান ফেরালো। জেসিকা চোখ মেলতেই আরভানের গায়ে ছোপ ছোপ টাটকা আর কাঁচা মাংসের গন্ধ পেয়ে সোজা বমি করে দিল। আরভান বিরক্তি নিয়ে মুখ কুঁচকে ছিল ছিল জেসিকা, এইসব কি নোংরামি! আমাকে ছেড়ে দাও আরভান, প্লিজ। জেসিকা হাউমাউ করে কেঁদে উঠল, তুমি তো সব নষ্টের মূল। বলো, আমার আরশাদ চৌধুরী কেন চাইছেন তোমাকে আমার বউ করতে? নাকি এর পেছনে অন্য কোনো চাল আছে? জেসিকা কাঁদতে কাঁদতেই বলল, আমি জানি না আরভান, বিশ্বাস করো আমি জানি না। আমি আর কোনো দিন আয়াতের সামনে যাব না, তোমার ছায়াও মাড়াবো না। আমার বাঁধনটা খুলে দাও আরভান, বড্ড বেশি ব্যথা লাগছে। হুম, তোমার হাতের বাঁধন খুলতে গেলে তো আমাকে তোমাকে ছুতে হবে জেসিকা। আর আয়াত বলেছে আমি যদি তোমাকে স্পর্শ করি তবে ও আমার আঙ্গুল কুচি কুচি করে কাটবে। আমি আমার বইয়ের কথা অমান্য করতে পারবো না। আরমানের কথা শুনে ফারহান আর জেসিকা দুজনেই হতবাক। এত বড় এক সাইকোপ্যাথ খুনি কিনা এখন বইয়ের কাল্পনিক ভয়ের দোহাই দিচ্ছে! ফারহান এগিয়ে এসে বলল, আরভান এবার শেষ কর, পুলিশ সিগন্যাল পেয়ে যেতে পারে। আরভান জেসিকার দিকে তাকিয়ে একটা মায়াবী কিন্তু খুনে হাসি দিল। বেবি, জেসিকাকে একটা ছোট্ট গিফট না দিলেও তো আমায় ভুলে যাবে। আরভান টেবিল থেকে একটা লেজার কাটার মেশিন প্রচন্ড গরম করে নিয়ে এলো। জেসিকার চোখে তখন আতঙ্কে কোঠর থেকে বেরিয়ে আসতে চাইলো। আরভান, কি করতে চাইছো তুমি? আরভান কোনো জবাব দিল না। সে তপ্ত লেজার দিয়ে জেসিকার গালে আর কপালে নিখুঁতভাবে এ অক্ষরটি খোদাই করে দিল, যেটা আয়াতের নামের আদ্য অক্ষর। এক গগনবিদারী চিৎকারে পুরো কোল্ড স্টোরেজ কেঁপে উঠল। জেসিকার সুন্দর মুখে আরভানের দেওয়া স্থায়ী কলঙ্কের দাগ বসে গেল। এটা শুধু ট্রিজার জেসিকা, এরপরে যদি আমার সীমানা অতিক্রম করো তবে পুরো মুভি দেখতে পাবে। আই হোপ এরপর থেকে আর কখনো জানতে চাইবে না এই মেয়ের মধ্যে কি এমন আছে। বীভৎস পোড়া গন্ধ আর কান ফাটানো চিৎকার, পুরো বেসমেন্ট যেন এক জীবন্ত নরকে পরিণত হলো। জেসিকা আবারও জ্ঞান হারালো, কিন্তু আরভানের চোখে কোনো অনুশোচনা নেই। সে একটা রুমাল দিয়ে নিজের মুখের রক্ত ছিটে পরিষ্কার করলো। ওর চোখে এখন এক পৈশাচিক তৃপ্তি। সে তার লোকেদেরকে ডেকে বলল, এই লোকগুলোর একটাকেও মরতে দিবি না, ট্রিটমেন্টে পাঠা। কিন্তু এদের বিচ্ছিন্ন হাত আর পা গুলো একটা সুন্দর আকর্ষণীয় গিফটের বক্স প্যাকিং কর। পার্সেলের ওপরে লিখে দিস, দিস ইজ হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ টাচ মাই ওম্যান। আর হ্যাঁ, গিফটটা র্যাপ করে যেন খুব লাক্সারিয়াস হয়। ফারহান অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, এই পার্সেলটা কোথায় যাবে? আরভান তার দিকে তাকিয়ে একটা ভুবন ভোলানো হাসি দিল। উপহার পাঠাতে হবে ফারহান। আমার শ্রদ্ধেয় বাবা যেন বুঝতে পারে আরভান চৌধুরীর সীমারেখা ঠিক কোথা থেকে শুরু আর কোথায় শেষ। কিন্তু কিছু একটা ভেবে সে আবারও বলল, ফারহান,
বাংলাদেশে আয়াতের বাবা-মার সেই পুরনো কেসটা রিওপেন করতে হবে। কাজটা যেন দ্রুত হয়। কথাটা বলে সে সেখান থেকে বের হতে নেবে। মোবাইলের ওয়ালপেপারে আয়াতের হাসি মুখের ছবিটা দেখল। তার চোখে তখন দানবীয় রুক্ষতা মুছে গিয়ে ফুটে উঠল পরম মমতা। সে মনে মনে বলল, আসছি আয়াত, তোমার ওই অদ্ভুত সুন্দর ভুলটা তোমার কাছেই ফিরিয়ে দিতে আসছি, একদম পবিত্র হয়ে। ফারহান পেছনে দাঁড়িয়ে বিড়বিড় করল, এই শালা যে লেভেলের সাইকো, তাতে আয়াতের সামনে দাঁড়িয়ে কোনো দিন বোন বোন করলে তাকে হয়তো পিস পিস করে পার্সেল করে দেবে। রাত তখন 11টা ছুঁই ছুঁই। বাড়ির ভেতরে পিনপতন নীরবতা থাকলেও রান্নাঘরে আয়াতের মনের ভেতরে যেন অগ্নিকুণ্ড জ্বলছে। চুলার ওপর রাখা কড়াইয়ে খুন্তি নাড়ছে সে, আর রাগে ফেটে পড়ছে। মুখে অনবরত গালি ছুড়ে দিচ্ছে সেই নিষ্ঠুর লোকটার নামে, যেই সেই যে সকালে বাড়ি এলো, তারপর নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে কোথায় যে উধাও হলো আর তার দেখা নেই। আয়াতের ভাবনার মাঝেই সদর দরজা খোলার শব্দ হলো। আরভান বাড়িতে ঢুকছে। শব্দ পেয়ে আয়াতের কোমরে হাত দিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। হাতে রান্নার চামচ, চোখে মুখে যেন আগুন ঝরছে। আরভানের হাতে একগুচ্ছ তাজা নীল অপরাজিতা। সে আয়াতকে দেখে একগাল হেসে নিজের ব্লেজারটা সোফায় ছুঁড়ে ফেলে এগিয়ে এলো। বিউটিফুল ফ্লাওয়ার্স ফর মাই বিউটিফুল মিসেস। কেমন আছেন প্রিয়তমা? আয়াত ঝামটা দিয়ে উঠল। কোথায় গিয়েছিলে? কেন? অফিসেই তো ছিলাম। আরভান খুব স্বাভাবিক গলায় মিথ্যাটা বলল। তাই? বাড়িতে পুলিশ আসলো, জেসিকার বাবা আপনার নামে অপবাদ দিল, পুরো বাড়ি নজরবন্দি, অথচ আপনি আপনার স্ত্রীকে একা ফেলে অফিসের বাহানায় বাইরে ঘুরে বেড়াচ্ছেন। বাহ, দারুণ দায়িত্ব আপনার। আরভান এবার আয়াতের একদম কাছে এগিয়ে এলো। নিচু হয়ে ওকে পাজাকোল করে ধরতে চাইল, কিন্তু আয়াত সরে যেতেই সে খুব নরম করে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। ওর চিবুকটা আয়াতের কাঁধে রেখে আদুরে গলায় বলল, আমার বাড়ির সিকিউরিটি অনেক স্ট্রং আয়াত, তোমাকে কেউ টাচ করার সাহস পাবে না। সারাদিন পর ফিরেছি, আমাকে একটু ভালোবাসো তো, বড্ড ক্লান্ত আমি। আরভানের আচমকা এমন কাতর অনুরোধে আয়াত জমে গেল। ওর হাত দুটো অজান্তেই আরভানের মাথায় আশ্রয় নিল, কিন্তু হাত রাখতেই সে চমকে উঠল। আরভানের চুলগুলোও একদম ভেজা। অফিসে ছিলেন, তাহলে চুল ভেজা কেন? বৃষ্টি তো হয়নি। আরভান শব্দ করে হেসে আয়াতের গালে ঠোঁট ছুঁয়ে দিল। বড্ড নজর আপনার মিসেস। শাওয়ার নিয়েছিলাম অফিসের জিমেই। আপনাকে ছাড়া কোনো নারীকে আজ পর্যন্ত আরভান চৌধুরী স্পর্শ করেনি, করার রুচিও নেই। আয়াত আর কথা বাড়ালো না। সে আরভানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। আরভানও লেজের মতো করে পেছনে পেছনে গেল। আয়াত থালা বাসন ধোয়াই সিঙ্কের দিকে ইশারা করে বলল, বেশি ভালোবাসা দেখাতে হবে না, যান গিয়ে থালা বাসনগুলো ধুয়ে দিন। আরভান আকাশ থেকে পড়ল, আমি? আরভান চৌধুরী থালা বাসন ধোবে? মেলবোর্নের বিজনেস টাইকুন এখন ভিম লিকুইড হাতে নেবে? আয়াত চোখ পাকিয়ে তাকাতেই আরভান দুই হাত তুলে আত্মসমর্পণ করল। ওকে ওকে, করছি। বইয়ের বইয়ের হুকুম বলে কথা। আয়াত রান্নায় মনোযোগ দিল, আর আরভান আয়াতের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। এই ছোট ছোট শাসন আর মায়ার মধ্যে সে এক অদ্ভুত শান্তি খুঁজে পায়। সে এখন নিশ্চিত শাহরিয়ার কেন সামান্য এক মেয়ের জন্য দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পর্যন্ত ছুটে এসেছে। তার এই বউটা সত্যি বড্ড স্পেশাল। থালা বাসন ধুতে গিয়ে হঠাৎ আরভানের মুখ দিয়ে একটা যন্ত্রণার শব্দ বের হলো। আয়াত আঁতকে উঠে ওর হাতটা টেনে ধরল। কি হয়েছে? দেখি আপনার হাত। দেখল আরভানের ডান হাতের পাতায় লালচে ছোপ। সেই নৃশংস অভিযানের সময় ওর হাতে ছোট্ট ছোট একটা চোট লেগেছিল। আরভান দিঘির
আরভান মিথ্যা হাসল। কিছু হয়নি আয়াত, সামান্য ছ্যাঁকা লেগেছে বোধহয়। আপনি সবসময় কেন এমন করেন? নিজের শরীরের যত্ন কেন নিতে পারেন না? একদম নিয়ম মানেন না। আয়াতের চোখ জল টলমল করছে। আপাতত তো তুমিই আছো, তুমি দেখে নাও না। আরভান মুচকি হাসলো। আয়াত তড়িঘড়ি করে মলম এনে আরভানের হাতে লাগিয়ে দিল। আপনার আর কিচ্ছু করতে হবে না, আমি করে নিচ্ছি। আপনি গিয়ে বিশ্রাম নিন। আয়াত আবারও রান্নায় ব্যস্ত হয়ে পড়ল। আরভান রান্নাঘরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে অপলক তাকিয়ে রইল আয়াতের দিকে। আয়াতের পিঠের ওপরে ছড়িয়ে থাকা রেশমি চুলগুলো হাত দিয়ে ছুঁয়ে বলল, এত লম্বা চুল আপনার বিরক্ত লাগে না? লাগে তো। তাহলে কেন রেখেছেন? আপনার জন্য। আরভান অবাক হলো। আমার জন্য মানে? ছোট মা বলছিল আপনি যখন বাংলাদেশে গিয়েছিলেন তখন ওনার লম্বা চুলের প্রশংসা করেছিলেন। সেটা শুনেই আমি চুল কাটা বন্ধ করে দিয়েছিলাম। ভেবেছিলাম আপনি যখন আসবেন আপনি আমার চুলের প্রশংসা করবেন, আমার পিছু পিছু ঘুরবেন। কিন্তু আপনি তো। আয়াতের কথা অসমাপ্তই রয়ে গেল। আয়াতের কথা শেষ হওয়ার আগেই আরভান পেছন থেকে ওকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, না দেখে না চিনেও একটা মানুষের জন্য এতটা আবেগ জমা রাখা যায় আয়াত? সরি সবকিছুর জন্য। খুব বেশি দেরি করে ফেলেছি তোমাকে চিনতে। এখন তোমার সাথে এই ক্ষুদ্র জীবনটা কাটানোর লোভ হচ্ছে ভীষণ। আয়াত একটু গলে গিয়ে বলল, হঠাৎ এমন করছেন কেন? আপনি কি আমায় ছেড়ে কোথাও চলে যেতে চাইছেন? উহুম, সারা জীবন তোমার সাথে থাকতে চাইছি, তোমার সাথে যুদ্ধ করতে চাইছি। আমাদের একটা ছোট্ট সুন্দর সংসার হবে। কি দিবেন না আমাকে একটা সুন্দর পরিবার? আরভানের এমন আবেগপ্রবণ কথায় আয়াতের বুকটা কেঁপে উঠল। এই লোকটা মাঝে মাঝে এমনভাবে অধিকার দাবি করে যে আয়াত নিজেকেই হারিয়ে ফেলে। আরভান আয়াতের কানের লতিতে ওষ্ঠ ছুঁয়ে দিল। আপনাকে সারাদিন অনেক মিস করেছি মিসেস। আপনার ভেতরের রাগটা এবার ছেড়ে ফেলুন তো। আয়াত অভিমানী সুরে বলল, আপনি বড্ড নষ্ট মানুষ আরভান, মায়ার জালে ফাঁসাতে ওস্তাদ। কথাটা শেষ হওয়ার আগেই আরভান আয়াতকে এক ঝটকায় কিচেনের স্ল্যাবের ওপরে বসিয়ে দিল। আয়াত হকচকিয়ে গিয়ে আরভানের শার্টের কলার খামচে ধরল। আরভান ওর দুই পাশে হাত দিয়ে দাঁড়িয়ে গভীর নেশালো চোখে তাকালো। যেমনই হই পুরোটাই তো তোমার। আয়াত ধরা গলায় বলল, আবারও বলছি, ভুল জেনেই বলছি, ভালোবাসি আরভান। আরভানের চোখ তখন কামনার চেয়েও বেশি তৃপ্তি। আয়াত তার ঠোঁটের নিচের ওই ছোট্ট তিলটা আমাকে চুম্বনের চুম্বকের মতো টানছে। যদি আজ একটু ছুঁয়ে দেই তবে কি খুব বেশি অপরাধী হয়ে যাব? ক্যান আই কিস ইউ আয়াত? আয়াতের দম বন্ধ হয়ে আসছে। সে শুধু আরভানের শার্টের কলারটা আরো শক্ত করে আঁকড়ে ধরল। আরভান যখন আয়াতের ওষ্ঠে নিজের ঠোঁট ডুবিয়ে দিত ঠিক তখনই আয়াত মুচকি হেসে বলে উঠল, বাসর বাসর তো হয়েই গেছে, বন্ধুর সামনে দাবি করলেন, তবে এখন আবার নতুন করে কিসের চেষ্টা করছেন মিস্টার? আরভান থমকে গেল, তারপর শব্দ করে হেসে উঠল, বাহানা বাদ দিন মিসেস। আরভান আয়াতের হাত দুটো পেছনে নিয়ে চেপে ধরল, ওর অধরে নিজের অধর ডুবিয়ে দিল। জীবনের প্রথম কোনো পুরুষের এমন তৃষ্ণার্ত আক্রমণ আয়াত সহ্য করতে পারল না। আরভানের দাঁতের কামড়ে ঠোঁটটা কেটে যাওয়ার উপক্রম হলো। আয়াত যন্ত্রণায় আর আদরে কুঁকড়ে গিয়ে আরভানকে সরিয়ে দিতে চাইল, কিন্তু আরভান সরল না। আয়াতের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, সে ছটফট করছিল। এক পর্যায়ে আরভান যখন ঠোঁট ছেড়ে আয়াতের গলার ভাঁজে মুখ রাখল, আদরে ভরিয়ে দিল। আয়াত হাঁপাতে হাঁপাতে বলল, আরভান, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আপনার এই বন্যতা সহ্য করা যাচ্ছে না। আরভান মুখ তুলে আয়াতের কপালে কপাল ঠেকালো, গালে ঘাড়ে গাঢ় স্বরে বলল, অভ্যাস করে নিন মিসেস, এরপর থেকে আমার ছোঁয়া
আরো গভীর হবে। ক্যান আই টাচ ইয়োর হোল বডি, মিসেস আরভান? আয়াত চমকে উঠল। একটা চুম্বন যদি এতটা দাহ হয়, তবে পুরো শরীরে দখলে সে কিভাবে সইবে? আয়াত আঁতকে উঠল, বলল, না। আয়াত ভেবেছিল এই আর এই আরভান হয়তো জোর করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে আরভান আয়াতের কপালে একটা গভীর চুমু এঁকে দিল। তারপর আলতো করে ওকে স্ল্যাব থেকে নামিয়ে দিয়ে রান্নাঘর ছেড়ে গম্ভীর মুখে বেরিয়ে গেল। আয়াত হতভম্ব হয়ে তাকিয়ে রইল। লোকটা কি রাগ করলো? আয়াত যখন নিজেকে দোষী ভেবে অস্থির হচ্ছে, ঠিক তখনই রান্নাঘরের দরজায় আরভান আবারও উদয় হলো। মিসেস আরভান, আপনার স্বামী তার হাতটা পুড়িয়ে ফেলেছে। আপনি কি তাকে একটু খাইয়ে দিবেন না, নাকি এখানেও না বলবেন? আয়াত চমকে উঠল। এই লোকটা এত বেহায়া কেন? একটু আগেই কি গভীর সিন তৈরি করেছিল, আর এখন বাচ্চার মতো খাবারের আবদার করছে। আয়াত বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, আরভান, আপনার বাঁ হাত পড়েছে, তাও সামান্য। ডান হাতটা তো একদমই ঠিক আছে। যান, হাত মুখ ধুয়ে টেবিলে আসুন। আরভান মুখটা গোমড়া করে চলে গেল। আয়াত সেখানে স্তব্ধ হয়ে পড়ল। এটা কি এটা কি সেই প্রথম দিনের ভয়ঙ্কর আরভান, নাকি কোনো একটা আদুরে বাচ্চা?